সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আপনার মত অনুষ্ঠানের এই আয়োজনে। শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রের প্রতীক। এই বিষয়টির উপর আজকের আলোচনা আমরা বেগবান করব এবং আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে। আর যাদেরকে পেয়েছি শুরুতে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক MA আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আপনার মতের এই আয়োজনে। আমি মোফাজ্জল করিম আপনাকে দিয়ে শুরুটা করতে চাই এবং যেখানে আমরা গণতন্ত্রের প্রতীক এটা শিরোনাম করেছি সেই জায়গা থেকে শুরুতে একটু শুনতে চাই। বলা তো হয় যে রাজনীতি, অর্থনীতি, সমাজ জীবন সব জায়গায় আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদারনীতির একটি প্রয়োগ করবার চেষ্টা করেছিলেন বা সেই উদ্যোগটাই তিনি নিয়েছিলেন, সেভাবেই এগিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই জায়গাটা থেকেই শুনতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি দরজা দেবেন এই কামনা করি। আমার সৌভাগ্য হয়েছিল প্রায় ১.৫ বছর ওনার সঙ্গে খুব কাছাকাছি থেকে কাজ করার। আমি ঢাকা জেলায়, তখন বৃহত্তর ঢাকা জেলা ছিল, এখনকার যে নরসিংদী বা গাজীপুর, তারপরে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এগুলো তখন মহকুমা ছিল। তো বৃহত্তর ঢাকা জেলার ডিসি ছিলাম এবং আমাকে তিনি ডিসি বানিয়েছিলেন এখানকার। এই অর্থে, কারণ আমি ডিসি আগে করেছি খুলনাতে, কুষ্টিয়াতে স্বাধীনতার পরে বেশ প্রায় ২.৫ বছরের মতো ছিলাম। তো আমি এরপরে বিদেশে লেখাপড়া করতে গেছিলাম। সেখান থেকে ফিরে এসে শুনি যে ঢাকার ডিসির পদ খালি হচ্ছে বা খালি হয়ে গেছে এবং জিয়াউর রহমান সাহেব আমাকে খুঁজতেছেন। কারণ উনি জানতেন আমি যখন খুলনাতে ডিসি ছিলাম তখন তিনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, পরে তো রাষ্ট্রপতিও হন। তো খুঁজছেন কি ব্যাপার, যে ঢাকার ডিসি করবেন আমাকে। তো আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে খুব কাছে থেকে কাজ করার জন্য। তো সেই সময়টা ছিল খুব একটা উত্তাল সময় ছিল বাংলাদেশের জন্য। এই অর্থে ওই সময় তার কিছুদিন আগেই, এটা ১৯৮০ সালের কথা, ১৯৮০ সালের ১২ই সেপ্টেম্বর আমি ডিসি হিসেবে যোগদান করি। এর কিছুদিন আগে আপনারা জানেন, অর্থাৎ প্রায় বছর ৫ আগে সেই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। এরপরে তো যাই হোক, জনতা এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে একটা আন্দোলনের মতো করে, দাবি এবং আন্দোলন যে নামই দেন না কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তখন তাকে করা হয়, মেজর জেনারেল জিয়াউর রহমানকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। আচ্ছা, তো উনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, এটা হচ্ছে বাকশালের পরে ছিল আর কি, ৭৮ ইংরেজির কথা বলছি। উনি ৭৮ ইংরেজিতে রাষ্ট্রপতি হন, ১৯৭৮ সালে। ১৯৭৮, জি। তো তার আগে বঙ্গবন্ধু যখন ছিলেন শেষের দিকে, সেখানে বাকশাল সিস্টেম বলে একটা সিস্টেম চালু করা হয়েছিল। বাকশাল আসলে একটা পার্টির নাম বলতে পারেন, কারণ সেই সময় শেখ মুজিব তিনি অন্য সবগুলা পার্টি, অর্থাৎ রাজনৈতিক দল যতগুলো ছিল সবগুলোই নিষিদ্ধ করে দিয়ে শুধু সমস্ত বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি করে দিলেন এবং একটা ঘোষণা হলো যে সবাই রাজনীতি করতে হলে পরে ওই বাকশালের সদস্য হতে হবে, সবগুলো দলকে বাকশালের মধ্যে গিয়ে একীভূত হয়ে যেতে হবে, একদল হবে। বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ,
তাই না? বাকশাল হ্যাঁ, বাংলাদেশ কৃষক আচ্ছা। শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগ, হ্যাঁ। তো এবং তখন যতগুলো মহকুমা ছিল বাংলাদেশ, 61টা মহকুমা ছিল, সেগুলাকে জেলাতে উন্নীত করা হলো, জেলা উন্নীত করা হলো এবং প্রত্যেক জেলায় একজন করে গভর্নর নিযুক্ত করা হলো এই বাকশাল সিস্টেমের মধ্যে। আর সংসদ ইত্যাদি ভেঙে দেওয়া হলো, সবই গেল। আবার আমি তখন কুষ্টিয়া এবং পরে খুলনা 2 জেলায় জেলা প্রশাসকগিরি করে আমি জেলা প্রশাসকের দায়িত্ব একরকম শেষ হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে শুনলাম যে না, জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু আমাকে নিযুক্ত করেছেন। একটা চিঠি গেল রাত্রে প্রায় 3টার সময় পেলাম যে সকালবেলার টেলিভিশন দেখবেন। যাই হোক, সেখানে কি হলো, আমাকে গভর্নর করা হলো এবং গোপালগঞ্জে করা হলো। তো সেই সিস্টেমের মধ্যে এটা সরকারি কর্মচারী হিসাবে আমরা 11 জন পোস্টিং হয়েছিল, তার মধ্যে 7 জন সিভিল সার্ভিস পাকিস্তানের সিএসপি ছিল। যখন জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায়, তো যখন তাকে বসানো হলো আর কি, তখন বাকশাল তো শেষ হয়ে গেছে। 75 ইংরেজিতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বকশাল বা ওই সিস্টেম শেষ। তো এখন যে দলগুলা, অনেকগুলো রাজনৈতিক দল ছিল, নিষিদ্ধ করা হয়েছিল, জিয়াউর রহমান এসে সবগুলাকে আবার পুনরুজ্জীবিত করলেন। এবং এই জন্যই বলা হয় যে যেখানে একদলীয় শাসন ছিল, একদলীয় শাসন এবং গণতন্ত্র বলুন বা যাই বলুন, একদলীয় ছিল, ওটাকে ঠিক গণতন্ত্র বলা যায় না, এটা এখন একতন্ত্রই বলা উচিত। তো যেটাই হোক, নাম দিয়ে বড় কথা নয়। তো ওইটা চালু হয়েছিল, কিন্তু ওটার কার্যক্রম শুরু হয় নাই। আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম তার মধ্যেই ওই নিষ্ঠুর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। জিয়াউর রহমান সাহেব এসে প্রত্যেকটা দলকে আবার পুনরুজ্জীবিত করলেন এবং পুনরুজ্জীবিত করে বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব তিনি আবার নতুন করে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক কার্যক্রম সমস্ত শুরু করলেন। তাহলে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয়তে চলে গেল। সেই জন্যই বলা হয় তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলুন বা যাই বলুন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র তিনি ফিরিয়ে নিয়ে আসলেন এক কথায় আর কি। এবং শুধু তাই নয়, তখন আমি যেহেতু আমাকে ঢাকার ডিসি করা হয়েছিল এবং সেই ক্যাপাসিটিতে 2.5 বছর ঢাকায় ডিসি করেছি। 1.5 বছর পরে অবশ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি চট্টগ্রামে সফরে গিয়ে ওখানে সার্কিট হাউসে নৃশংসভাবে নিহত হলেন। এরপরে নিঃসন্দেহে আপনার কাছ থেকে এই পরবর্তী তো আরো ওই সময়টাতে যে অভিজ্ঞতা সেটা বলবো। জি, শুনবো আপনার কাছ থেকে। রয়েছেন এম এ আজিজ। এই যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং যে কারণে আজকের শিরোনাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের প্রতীক, এবং এই যে বাকশাল যে ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থা, সেটা বিলুপ্তি ঘটলো এবং পরবর্তীতে যে বহুদলীয় গণতন্ত্র, সেখানে যে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল বিলুপ্তির মধ্য দিয়ে পিছু হটে গিয়েছিল, সেই আওয়ামী লীগেও আবার রাজনীতি করবার সুযোগ পেল এবং সেই সুযোগটা তাদেরকে দেয়া হলো। বলা হয়ে থাকে এটাও একটা বড় উদারনীতি। আপনার কাছে এখানে শুনতে চাই। না দেখেন, এটার তিনি তো ধরেন মুক্তিযুদ্ধেও নায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিল, জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি কিন্তু মাত্র 3.5 বছর কিন্তু দায়িত্বে ছিল সরকার পরিচালনার। এর ভিতরে দেশটাকে কিন্তু সাজিয়ে ফেলেছিলেন অনেক দিন। ধরেন আজকে যে প্রবাসী আয় জিয়াউর রহমান শুরু করে, গার্মেন্টস জিয়াউর রহমান শুরু করে, ব্র্যাক, এমনকি ক্ষুদ্র ঋণ, ইউনিসেফটা সহ, এই সবগুলি কিন্তু জিয়াউর রহমান শুরু করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে 77-78 সালে আপনার জিডিপি গ্রোথ ছিল 6.4%। অর্থাৎ দেশটাকে কিন্তু খাল খনন নানান কিছু করে কিন্তু মোটামুটিভাবে দেশটাকে কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী প্রায় করে ফেলেছিলেন। তো যাই হোক, যে কথা আপনি বললেন যে এখানে কিন্তু সমালোচনাও আছে।
যেমন ধরেন দেশ স্বাধীন হওয়ার পরে ধর্মীয় রাজনীতিবিদ, বিশেষ করে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে, তাদের রাজনীতি করার সুযোগ কিন্তু রাখা হয় নাই। কিন্তু জিয়াউর রহমানের সময় তিনি ভর্তিমূলক রাজনীতির ইয়েতে ধরেন এখন যে পরিস্থিতি, ধরেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সবাইকে এক কাতারে দাঁড় করেছে, তখন কিন্তু বাকশালের বিরুদ্ধে সবাইকে এক কাতারে দাঁড় করার জন্য তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্লোগানে জামাত টামাত সবাইকে, এখানে ইসলামিক দল থেকে শুরু করে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দেন। তবে এটাও বলার অপেক্ষা রাখে না, ধরেন আমি প্রায়ই বলি যে রাজনীতিবিদ, দেশের উন্নয়নের জন্য রাজনীতিবিদ বা সবসময় গণতন্ত্রের প্রয়োজন। অনেক দেশ গণতন্ত্র নাই, কিন্তু দেশ উন্নত। কিন্তু এমন কোনো দেশ পাওয়া যাবে না যেখানে গণতন্ত্র নাই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা আছে। সুতরাং সাংবাদিকদের কিন্তু অবশ্যই দেশে গণতন্ত্র দরকার, নইলে গণমাধ্যম থাকবে না, গণমাধ্যমের স্বাধীনতাও থাকবে না। তো আমার বক্তব্য হচ্ছে তখন যে অন্তর্ভুক্তিমূলক এখানেই সমালোচনা আছে যে জামাত সহ সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, এটার একটা সমালোচনা ছিল। কিন্তু তখনকার সময়ে বাকশাল করার পরে দেশ যেমন বিরাজনীকরণ হয়ে গেল, রাজনীতি আসলে একদমই বন্ধ হয়ে গেল, সব একদল, এবং পেশাজীবীর থেকে শুরু করে আর্মির থেকে শুরু করে বাকশালে কিন্তু সবাই যোগদান করার সুযোগ রাখা হলো যে পুরো জাতি এই দলের থাকবে, সে চাকরি করুক, সরকারি চাকরি করুক, পেশায় থাকুক, যা করুক। আমাদের প্রফেশনেও কিন্তু অনেক সাংবাদিক, সিনিয়র সাংবাদিক কিন্তু বাকশালে জয়েন করেছিল, অনেকে জয়েন করতে বাধ্যও হয়েছিল, জয়েন না করলেও বিপদ ছিল। পত্রিকাও বোধহয় একটা লিমিটেড, যেই কয়টা পত্রিকায় না, পত্রিকা 4টা পত্রিকা ছিল, 4টা পত্রিকা। এটা ছিল আসলে বাকশালের মুখপত্র, এটা পত্রিকা বলা যায় না। যেটা বলা হয় 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করা হয়েছিল, এটা কিন্তু ঠিক না। আসলে 4টি পত্রিকাই বাকশালের জন্য রাখা, বাকশালের প্রসারের জন্য রাখা হয়েছিল। যেমন ধরেন চীনে পত্রিকা আছে, আপনার উত্তর কোরিয়ায় পত্রিকা আছে, রাশিয়ায় পত্রিকা আছে, এসব দেশে ধরেন ধর্মীয় দেশে যদি বলেন ইরানে আছে, ইরাকে আছে, এসব পত্রিকা হলো সবটাই সরকারের পক্ষে গুণগানের জন্যে, সরকারের প্রচারণার জন্য পত্রিকাগুলোর মিডিয়া রাখা হয়। হ্যাঁ, এছাড়া গণতান্ত্রিক ধরেন এখন যেমন সংবাদপত্রে যাইছে অবারিত স্বাধীনতা, কিন্তু সেলফ সেন্সরশিপ কিছু হচ্ছে। কারণ হচ্ছে আমরা দেখি তো যে ছাত্ররা হামলা করে না, ছাত্রদের ভয়, সমন্বয়কের ভয় আছে না, পত্রিকা অফিসে ঢুকছে না, টেলিভিশনে ঢুকে পড়ছে না, এই পত্রিকায় আপনার পালাবদল হচ্ছে না। পত্রিকায় দেখেন, কারণ হচ্ছে যে 15 বছরে যে দুর্নীতি এবং যে মানে শুরু হয়েছিল, যাকে ধরা যায় তারই 1000 কোটি টাকা। আমাদের সংবাদ মাধ্যমে, গণমাধ্যমেও দেখেন যে সব প্রতিষ্ঠানের যে হেড প্রধানত দেখা গেছে তারা কিন্তু সব পালায় গেছে। সেই শূন্য স্থান এই দীর্ঘদিন যারা আপনার বেকার ছিল অথবা তারা যারা ধরেন সিনিয়র ছিল, তারা গিয়ে গিয়ে ওই জায়গায় শূন্যস্থান পূরণ করছে, এই অবস্থাটা হচ্ছে। এখন তারা আবার দেখেন এমনও হয়েছে যে উদাহরণ আছে যে আপনার সমন্বয়কদের নানাভাবে প্রেশার দেওয়া আছে, লিস্ট করা হয়েছে যে অমুকরা ফেসিবাদের দোসর। হ্যাঁ, সুতরাং তারা ভয়ে পালাইছে। আবার দেখেন অ্যাক্রিডিটেশন কার্ড পৃথিবীতে নজির পাবেন না যে ঢালাওভাবে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয়, বাংলাদেশে হয়েছে। অথচ ইউনিট সরকার বলছে আবার সমালোচনা করেন, যত পারেন সমালোচনা করেন। বলা হচ্ছে এটা ঠিক যে কোনো গণমাধ্যমে টেলিফোন করে বলা হয় না এই নিউজটা দিয়েন না, ওই নিউজটা দিয়েন না। এগুলোর প্রমাণ হচ্ছে এই সরকার কোথার থেকে শুরু করবে, কোথায় শেষ করবে, এটা বুঝতে পারে না। এই যে বাংলাদেশের সবগুলো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া, পৃথিবীতে যেমন নজির নাই, তেমনি আপনার বিশ্বের অনেক প্রতিষ্ঠান আছে গণমাধ্যমের স্বাধীনতা জরিপ করে, যেমন আমাদের প্রসঙ্গ ভিন্ন, আমরা একটু অন্য প্রসঙ্গ নিয়ে বসেছি। এই জন্য আমি বলছি যে এখন ধরেন এই যে বহুদলীয় গণতন্ত্র যে প্রবর্তন করলেন জিয়াউর রহমান, তাহলে আমরা এই যে কথা বলতে পারতেছি, অর্থাৎ আমরা তো দেশটা স্বাধীন করেছিলাম বহুদলীয় গণতন্ত্রের জন্য, তাই না? বৈষম্যের জন্য পাকিস্তানিরা আমাদের শোষণ করতে চায়, এটার মানে ছাত্ররা দাবি করেছিল এখন বৈষম্যহীন সমাজ চাই। পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের ভিতরে বৈষম্য ছিল,
হ্যাঁ, তারপরে আইনের শাসন ছিল না। আমাদের ধরেন ওনারা কানের গোড় দিয়ে পরে এসে বাংলাদেশ আমলে সেক্রেটারি হয়েছে। সেক্রেটারি বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না, আগের সিএসপি। আর্মি কর্নেল পর্যন্ত, জেনারেল ওসমানী কর্নেল পর্যন্ত হতে পারছে। আমাদের সরকারি চাকরিতে প্রমোশন ছিল না। সব সেক্টরে এরকম বৈষম্যের শিকার ছিল। আমরা বলতাম 22 পরিবার সব লুটে নিয়ে যাচ্ছে, তার ভিতরে 2 জন এই ভূখণ্ডেও ছিল, পূর্ব পাকিস্তানেও ছিল। এই যে বৈষম্যগুলো আর্মিতে বলেন, সিভিল সার্ভিসে বলেন, চাকরিতে বলেন, ব্যবসায় বলেন, বাণিজ্যে বলেন, আমাদের অনেক পণ্য, পাট বলা হতো সোনালি আঁশ, এখন পাট নাই। পাট প্যাকিং হতো যা পাকিস্তানে, তারপরে যাইতো। তো সুতরাং এইভাবে আমরা বৈষম্য, তারপরে ধরেন আমরা আন্দোলন করলাম যে 18 বছর বয়স হলে সবাইকে ভোটার বানাইতে হবে। তো ভোট হলো 18 বছরে, ভোট হলো আমাদের যেহেতু পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ, ভোটার বেশি, আমাদের এখানে মেজরিটি পাওয়া গেল। দেখা গেল যে লাস্ট ডে পর্যন্ত ভুট্টো এর সাথে বঙ্গবন্ধু বৈঠক করলেন, বৈঠক ফেল হলো। তারপরে প্লেনে চড়ে ভুট্টো চলে গেল, এহিয়া চলে গেল, ক্র্যাকডাউন বাংলাদেশে হলো। এই জন্য কিন্তু বলা হয় যে ধরেন এই যে তাজউদ্দিনের মেয়ে বই লেখছে, শারমিন তাজউদ্দিন, তিনিও বলেছেন তার বাবা টেপ রেকর্ডার নিয়ে গেছে, স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে গেছে, তিনি স্বাক্ষর করেন নাই। এবং লাস্ট ডে পর্যন্ত কিন্তু আপনার বার্গেনিং হয়েছে যে আমরা মেজরিটি, আমাদের হাতে ক্ষমতা দেওয়া হোক, অর্থাৎ শেখ মুজিব দেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। এটা পাকিস্তানিরা মানে নাই, তখন ক্র্যাকডাউন হয়। অর্থাৎ এটা বলা যায় যে আমরা স্বাধীনতা যুদ্ধে নামতে তখন বাধ্য হয়েছি। 1 2 হলো বলা হয় যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, সত্য, কিন্তু তার আবার অন্য আছে, নেহরু ডক্ট্রিন আছে। ভারতবর্ষকে ভারত মনে করা হয়, এখান থেকে কেউ ছুটে যাক এটা চায় না। এই যে ছাত্র জীবনে স্লোগান দিতাম, ভারতীয় সম্প্রসারণবাদী ধ্বংস হোক, নিপাত যাক। ওরা পাশে দেখেন দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক নাই, সব দেশকে শোষণ করতে চায়। এই জন্যে আমি বলছি যে এই জন্যে জিয়াউর রহমান কিন্তু আপনার সবচেয়ে বড় যে আলোচনায় আসে না, ফরেন পলিসির কিন্তু একটা ভালো মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি নিঃসন্দেহে পররাষ্ট্রনীতি নিয়ে তো কথা বলবোই, কারণ ভারত এবং সোভিয়েত ইউনিয়ন বলা হয়, তার বাইরে গিয়ে তিনি আমেরিকা, সৌদি আরব কিংবা চীনের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। আসবো আমি আপনার কাছে আবারও। আমি একটু মোফাজ্জল করিম আপনার কাছে শুনতে চাই, আপনি যেখানে বলছিলেন, শেষ করেছিলেন যে সেই চট্টগ্রামে তার যে নিহত হবার ঘটনা, এবং সেখান থেকে আপনি বলতে চাচ্ছিলেন পরবর্তী সময়ে। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিছুটা আজিজ ভাইও সেই লাইনে যাচ্ছিলেন। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন তাকে সম্পূর্ণ একটা বিপর্যস্ত অবস্থা, অর্থাৎ এখানে কোনো রাজনীতি কেউ করতে পারবে না, সবাই বাকশালের সদস্য হতে হবে, ইত্যাদি ইত্যাদি। এমনকি সরকারি কর্মচারী যাদের রাজনীতি করার কথা নয়, আমরা বা সেনাবাহিনীর সদস্যরা, তাদেরকেও সরাসরি মানে হুকুম দেওয়া হয়নি যাও গিয়ে যোগদান করো, তাও নয়, কিন্তু এটাই ছিল, আকাঙ্ক্ষা ছিল, এবং বাকশালে জয়েন করতে হতো। সামরিক বেসামরিক যে কর্মকর্তা রয়েছেন তাদেরকেও বাকশালে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। কেউ যদি যোগ না দেয়, অনেকেই যোগ দেয় নাই, যেমন আমাদের যোগ দেওয়ার দরকার পড়ে না, কারণ আমি তো বললাম আমাকে তো গভর্নরই বানিয়ে ফেলেছে, আর যোগ দিব কি। আচ্ছা, যাই হোক, তো কেউ যদি যোগদান দেয় তাকে জোর জুলুম কিছু করা হয়নি, কিন্তু দেশ থেকে রাজনৈতিক দল ইত্যাদি নিশ্চিহ্ন হয়ে গেছিল। এটা জিয়াউর রহমান সাহেব যখন দেশের শাসনভার গ্রহণ করলেন, প্রথম কাজই যেটা হলো, তিনি সবগুলা পার্টি রেস্টোর করে দিলেন, অর্থাৎ রাজনীতিটাকে উন্মুক্ত করে দিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রকাশ। আচ্ছা, এখন এর পরে যেটা আমরা দেখতে পাই, জিয়াউর রহমান সাহেব দেশ গড়ার জন্যে যে কার্যক্রম গ্রহণ করলেন এটা অভূতপূর্ব, এবং এটাই কিন্তু বাংলাদেশকে নতুন করে একটা জাগরণ, এখন যেরকম করে ধরুন আমাদের একটা বলা হয় নতুন স্বাধীনতা হয়েছে ওই ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে যাওয়ার পর, ঠিক তেমনিভাবে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে কতগুলো নতুন জিনিস হলো কি, যে না আমরা
এক কথায় সব রাজনৈতিক দলকে পুনরুজ্জীবিত করা হয়েছে, অথবা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করি। এবং তিনি কিছু কিছু প্রোগ্রাম নিলেন। আমরা যেটা ইতিহাসে পাই যে 19 দফার কথা বলা হয়, সেই 19 দফার মধ্য দিয়ে কি কর্মসূচিগুলো তিনি নিয়েছিলেন? 19 দফা দিয়ে নয়, কর্মসূচিগুলো এমনি ইন্ডিপেন্ডেন্টলি কর্মসূচিগুলো চালু করেছেন। আচ্ছা। আবার 19 দফার মধ্যেও তারই প্রতিফলন ছিল। তো আমরা তো 19 দফা তো সেটা হচ্ছে গিয়ে জাতি গঠনমূলক বা দেশের উন্নয়নমূলক কাজকর্মের জন্য। সর্বোপরি যেটা জিয়াউর রহমান সাহেবের যেটা স্ট্র্যাটেজি ছিল, সেটা হচ্ছে যে না, দেশের মধ্যে কোনো বিভেদ রাখবো না, বিভাজন রাখবো না, সবাইকে নিয়ে একত্রে মিলে কাজ করব। এবং তার জন্য কি করতে হবে, আমাদের দেশের কতগুলো জিনিস ছিল যেটা এখনও রয়েছে, যেমন নিরক্ষরতা, একটা বড় রকমের প্রতিবন্ধকতা ছিল। এবং সেই সময়ে উনি যখন ক্ষমতা নিলেন তখন বোধহয় বড়জোর এই দেশের আপনার কি বল লিটারেসি অর্থাৎ সাক্ষরতার হার বোধহয় যতটুকু মনে পড়ে 40-42-এর মতো ছিল, বা তার চাইতেও কম। আচ্ছা, সেখানে তিনি নিরক্ষরতা দূরীকরণের জন্য একটা বিশাল প্রোগ্রাম নিলেন, একেবারে গ্রাসরুট থেকে, তৃণমূল পর্যায় থেকে, অর্থাৎ গ্রাম থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়ত মানুষকে এক মিনিটের মধ্যে শেষ করি, আমি বিরতিতে যাব। আচ্ছা, আমি আধা মিনিটের মধ্যে শেষ করে দিই। লোকজনকে কাজের মধ্যে ডুবানোর জন্য, সংযুক্ত করার জন্যে তিনি খাল খনন কর্মসূচি নিলেন। দেখলেন যে শীতকালে ফসল হয় না, প্রধান কারণ হচ্ছে সেখানে জলসিঞ্চনের কোনো ব্যবস্থা নাই, খাল কাটো, নিজেরা স্বনির্ভর। এই সমস্ত উদাহরণ উনি চায়না থেকে নিয়েছেন, দেখেছেন মায়ুসুদ্দিন কীরকমভাবে করেছে, হয়তো আমি অনুমান করছি। এরকম যেগুলো উদ্যোগ তিনি নিয়েছিলেন এবং খুব খাল খনন, এটা তো একটা জনপ্রিয়, তার সময় প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছিলেন। আমি এগুলো আপনার কাছ থেকে পরবর্তীতে এসে আবারও শুনে নিব। সম্মানিত দর্শক, আজকের আমাদের যে আয়োজন আপনার মতে, তাতে আমরা কথা বলছি শহীদ জিয়াউর রহমান, গণতন্ত্রের প্রতীক। আলোচনা নিয়ে আবারও ফিরবো, ছোট্ট একটা বিরতির পর সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। শহীদ জিয়াউর রহমান, গণতন্ত্রের প্রতীক, এই শিরোনামে আজকে আমরা আলোচনাটা বেগবান করছি। এম এ আজিজ, আপনার কাছে ফিরি। আপনার আগের বক্তব্যে আমি থামিয়েছিলাম, পররাষ্ট্র নীতি নিয়ে আপনি কথা বলতে চাচ্ছিলেন, এবং সেখানেও বলা হয় যে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বাইরে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময়কালে বা তার শাসনামলে তিনি চীনের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন, সৌদি আরবের সাথে, আমেরিকার সাথে। সেটা বাংলাদেশের আসলে পররাষ্ট্রনীতিতে অনেক বেশি দারুণ মোচড় করেছে। এখানে কি বলবেন? এটা হলো কি, তিনি কিন্তু তখনই বুঝেছিলেন দেশে ভারতের যে সম্প্রসারণবাদী নীতি, ভারতের বিকল্প তৈরি করা, এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার যদি সব রাষ্ট্রকে এক জায়গায় আনা যায়, তাহলে ভারত স্বাধীনভাবে কোনো দেশকে এক্সপ্লয়েট করতে পারবে না। এই জন্য তিনি কিন্তু সার্ক প্রস্তাব করে সার্কও তৈরি করেছেন। এই চিন্তার থেকেই সার্ক। এবং তিনি যদিও আমেরিকা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে, চীন আমাদের স্বাধীনতা যুদ্ধে কিন্তু স্বীকৃতি দেয় নাই, তারপরেও তখন কিন্তু অর্থনৈতিক কারণে এবং গ্লোবাল পলিটিক্সের কারণে কিন্তু তার পররাষ্ট্রনীতিটা কিন্তু পররাষ্ট্রনীতিতে ওইটাই লেখা ছিল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু আমাদের রিলেশনটা তৈরি হয় কিন্তু আমেরিকা এবং চীনের সাথে বেশি করে, এবং সার্ক গঠন করা হয় যাতে চীন, ভারত স্বাধীনভাবে এই এলাকার এই দেশগুলোকে এক্সপ্লয়েট করতে না পারে। এই কারণেই করা হয়েছিল। এটা কিন্তু এই কারণেই, আমার অনুমান, এই কারণেই তাকে জীবন দিতে হয়েছে, আমার ধারণা। এখানে যে খালি ওই চিটাগাঙে ওনার পার্টির লোকের সমস্যা সমাধান করতে গেছে, অভ্যন্তরীণ বিষয়ের বাইরেও বহির্বিশ্বের একটা ছিল এই হত্যাকাণ্ডের। আমার তো মনে হয় যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জিয়া রহমান হত্যাকাণ্ড, এর বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়া, বাইরের প্রচেষ্টা ছাড়া, ইন্ধন ছাড়া এই হত্যাকাণ্ড ঘটে নাই। অবশ্যই ঘটেছে, বাইরের ইন্ধন অবশ্যই আছে, কিন্তু সেই জায়গা তো আমাদের সরকার কখনো যায় নাই। যেমন এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে শুরু হয়েছে,
বিডিআর হত্যাকাণ্ডের বিডিআর অফিসারের ওয়াইফ তো নিজে সাক্ষ্য দিচ্ছে যে তার কাছে তার রুমে ঢুকছে, হিন্দিতে কথা বলেছে, হত্যা করবে, ধরছে, মারছে ইত্যাদি। এটা তো তদন্ত, প্রকৃত তদন্ত করার মতো সাহস তো কেউ করে নাই। যে যখন সাহস করেছে তখনই ধরেন আপনার যখন দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু দেশে ফিরে আসে, তখন কিন্তু ইন্দিরা গান্ধীকে বলেছিল যে আপনার সৈন্য কবে ফেরত নেবেন। এটাও কিন্তু সত্য। একদিনের জন্য হলেও তো তিনি দেশপ্রেমিকতার প্রমাণ দিয়েছে, সাহস করে বলেছেন তো। কারণ আমাদের যখন অস্থায়ী সরকার হয়, অস্থায়ী সরকারকে ইতিহাসে পাওয়া যায়, অস্থায়ী সরকারের কাছে লিখিত নেয় ভারত। ইন্দিরা গান্ধী লিখিত নেয় যে আমাদের পররাষ্ট্রনীতি ভারত যেটা বলে সেইভাবে চলবে, আমাদের সামরিক বাহিনী তাদের ওখানে সব থাকবে, অস্ত্র শস্ত্র ইত্যাদি ইত্যাদি। তখন শুনছিলাম যে সৈয়দ নজরুল ইসলাম ওটা স্বাক্ষর করার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এটা পাওয়া যায় মানে তিনি ভাবছিল যে এই যে 7 দফা চুক্তি, এটা আসলে স্বাধীন বাংলাদেশকে অ্যাডভান্স লিখে দেওয়া হলো। কিন্তু এটা তো শেখ মুজিব জানতেন না। তিনি নেবেই ভারতে গেছে, দেখো আপনার সেনাবাহিনী কবে ফেরত আনবেন। তো এটাও তো একটা মৃত্যুর কারণ হইতে পারে। আমি জানি না, তদন্ত তো ওইভাবে হয় নাই তো। এখন বলা হয় যে কয়েকজন বিপদগামী সৈন্য তাকে হত্যা করেছে। আসলে কি একটা সরকার প্রধান বা রাষ্ট্রনায়ককে আমাদের মতো একটা ছোট দেশের শুধুমাত্র কয়েকজন লোক কাউকে মারতে পারে? এটা আমার আমরা অনেক শুনেছি যে একটা কমিশন গঠন করা হবে, হত্যার তদন্ত, সেই নেপথ্য কুশীলবদের বের করা হবে, কিন্তু সেটা তো আসলে সেই অর্থে কমিশন গঠন হয়নি। বহুবার চিৎকার করে বলছি যে কমিশন গঠন করা হোক। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার কমিশন করে নাই তো। কমিশন করে গেলে তো এটা তো পার্শ্ববর্তী দেশ ফাঁসতে পারে, এই সাহস তো নাই। এই সাহস তো নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারেও আপনি বললেন যে এরকম ঘটনা বিশ্বের বা বাইরের হস্তক্ষেপ থাকতে পারে, সেটার ব্যাপারে আসলে এটা আমার কাছে প্রমাণ নেই। আমার অনুমান হচ্ছে তিনি কিন্তু স্কাউট করে, তিনি গ্রাম সুরক্ষা বাহিনী করে, এবং তিনি বলতেন যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সামরিক শিক্ষায় শিক্ষিত হতে পারে। বিশ্বায়নের যুগে কমপক্ষে বহিঃশক্তি যদি আক্রমণ করে 1 ঘন্টা ঠেকাইতে পারলে আমরা মৃত্যু পেয়ে যাব। এটা একটা বিরাট, আমার মনে হয় তার এই কথাটা। দ্বিতীয়, বর্ডারে আমাদের ইউরেনিয়াম আছে, এদেশে ইউরেনিয়াম তো ভেরি কস্টলি, আপনার ইউরেনিয়াম আছে, কথা বলা হয়েছে। এবং তার কিন্তু যতই বলেন, তার কিন্তু যতগুলো স্টেপ নিয়েছে সবগুলো দেশ এবং জনগণের জন্য, যার ফলেই আমার মনে হয় বিভিন্ন কায়দায় হয়তো ওই একটা উপসর্গ, ওইটা একটা উদাহরণ ছিল যে চিটগাঁয়ে গেছে তিনি। দেখেন আমাদের যত বড় বড় পরিবর্তন হয়েছে, আমাকে আগে বলা হতো যে এইটা কি হইতে পারে, আমি বললাম যে আমাদের দেশে বড় বড় পরিবর্তনে প্রকৃতি ফাংশন করে, অর্থাৎ আমাদের হিসাবের বাইরে হয়। এই যে 15ই আগস্ট হয়ে গেছে, আগের দিন কেউ ঘুম থেকে টের পায়নি। এই যে 5ই আগস্ট হয়ে গেল, শেখ হাসিনা পালায় গেল, কেউ খবর রাখে নাই। জিয়াউর রহমান চিটাগাঙে চলে গেল, কেউ খবর রাখে নাই। আমাদের দেশে যদি বহিঃশক্তি কাজ না করে, আমাদের বহিঃশক্তির এজেন্টরা যদি কাজ না করে, তাহলে এই বড় বড় পরিবর্তন আপনি এখানে আপনার একদম ধারণাটা তুলে ধরলেন, আপনি যেটা ভাবছেন সেই বক্তব্যটাই দিলেন। আমি মুফাজ্জল করিম আপনার কাছে শুনতে চাই, আপনি এরকমটা মনে করেন কিনা, কারণ ওই সময় তো আপনি ছিলেন। কি মনে করি কিনা? যেটা এম এ আজিজ বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে বহিঃশক্তিরও হস্তক্ষেপ থাকতে পারে, এরকম একটা ধারণা তিনি পোষণ করছেন। যেটা তদন্ত হয় নাই বা তদন্ত করে তারপরে একটা রেজাল্ট পাওয়া যায় নাই, সেটা তো অনুমান ভিত্তিক আলোচনা। থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। জিয়াউর রহমানের কিলিংয়ে বা শেখ মুজিবের কিলিংয়ে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে। তো সেটা এখন দেখা যাক নতুন স্বাধীনতার পর কি হয়। এখন যে স্বাধীনতা হয়তো সামনের দিকে হয়তো এগুলো ডিগ আউট করা হতে পারে। সেক্ষেত্রে আপনি আগে যে আলোচনায় ছিলেন সেখানে ফিরে যাই। আপনি বলছিলেন যে দেশের মধ্যে একটা বিভাজন তৈরি হোক, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাচ্ছিলেন না। জাতীয়তাবাদের ব্যাপারটা একটু শুনতে চাই, যে বাঙালি থেকে বাংলাদেশি, যে বাংলাদেশের উপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। না, বাঙালি বাংলাদেশি এগুলো তো যে সিমেন্টিক বা এগুলো শব্দের কথাবার্তা আর কি। আসল কথা হচ্ছে গিয়ে যে এই ভূখণ্ডের মধ্যে শুধু বাঙালি যারা
তারাই বসবাস করে না, অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন আছে, যেটা সব দেশেই থাকে, সবখানে থাকে। তো এখানে যদি শুধু এটা বলা হয় যে আমরা এই দেশের লোক সবাই বাঙালি, এটা তো ভুল কথা। সেই জন্যেই বলা হয়েছিল বাংলাদেশের যারা অধিবাসী তারা তাদের পরিচয় হয় বাংলাদেশি, ঠিক তো আছে, রাইট। আর বাংলাদেশি তো বুঝলাম, তো তুমি কোন জাতি, হিন্দু না মুসলমান? বলে আমি মুসলমান বা আমি হিন্দু, আমি বৌদ্ধ ইত্যাদি। আর কিছু, হ্যাঁ আমার আরেক পরিচয় হচ্ছে আমি বাংলা ভাষাভাষী বাঙালি। আরেকজন বলবে আমি চাকমা ভাষাভাষী চাকমা, কেউ বলবে সাঁওতাল ইত্যাদি আর কি। তো সেই জন্যে এই বিতর্কর মধ্যে কোনো দরকার, উনি যেটা চেয়েছিলেন, যেটা জিয়াউর রহমান সাহেব, ওটাই কারেক্ট রাস্তা ছিল। অর্থাৎ এত কিছু খণ্ড বিখণ্ড না করে সবাই আমরা হব বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি, এবং সবাই মিলে এই দেশটা, যেটা নব্য স্বাধীনতা প্রাপ্ত কিন্তু আগায় নেই, বেশি আগায় নেই, তার সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। তার সমস্যা, তার খাদ্য সমস্যা। তো খাদ্য সমস্যার জন্য কি করতে হবে? আরও অধিক ফসল ফলাতে হবে। অধিক ফসল ফলানোর প্রতিবন্ধকতাটা কি? প্রতিবন্ধকতা শীতকালে কোনো ফসল হয় না বলেই চলে, শুধু রবি শস্য ছাড়া, কেমন ওই যে শাক মূলা আর আলু মালু ইত্যাদি ছাড়া আর কোনো ধান চাল বড়, যেটা বড় শস্য হয় না। কেন হয় না? যে ইয়ে নাই, ইরিগেশন সিস্টেম নাই, অর্থাৎ জলসেচের ব্যবস্থা নেই। এই জন্যই তিনি ওই খাল খনন কর্মসূচি সমস্ত দেশের লোক এটাতে জড়িত করলেন, প্রত্যেক জায়গায়। আমার মনে আছে আমরা ডিসি হিসাবে বা আমাদের সঙ্গে যে আমাদের সহকর্মী যারা ছিল, প্রত্যেকের উপর নির্দেশ ছিল যে নিজেদের ব্যক্তিগত সুপারভিশনে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে হবে। এবং সুন্দর সাড়া পড়েছিল সারা দেশে। হাজা মজা খাল বিল যাচ্ছে, খাল নদী নালা যাচ্ছিল, সব কেটে টেটে এগুলো করা হতো। কারণ এগুলোর জন্য যদি সরকারি অর্থ ব্যয় করতে হয় তাহলে হাজার হাজার কোটি টাকার দরকার। সেই আমলে এত টাকা পাবো। তো বলেন যে না, আমাদের যে সমস্ত জনশক্তি আছে, চায়না যদি পারে, মাওসেতুংয়ের লোকেরা যদি পারে, আমরা পারবো না কেন? দ্যাট ওয়াজ দি স্পিরিট, আমার পরিষ্কার মনে আছে। আচ্ছা, তারপরে কি করলেন? দেখলেন যে এক পর্যায় পর্যন্ত ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি, জেলা প্রশাসক, এরপরে কি মহকুমা প্রশাসক, মহকুমাতে সাব ডিভিশন, এখন যেগুলো ডিস্ট্রিক্ট হয়েছে, যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি, চাঁদপুর। তো যাই হোক, এগুলাকে তিনি কি করলেন? বললেন যে তোমাদের এখানেই এসে অ্যাডমিনিস্ট্রেশনটা, অর্থাৎ শাসন ব্যবস্থাটা এখানেই শেষ, এর নিচে আর কিচ্ছু নাই। অতএব নিচে কি করতে হবে? নিচে উনি বললেন যে না, আরও নিচে যেতে হবে। আরও নিচে গিয়ে ইউনিয়ন ছিল, তখনই ছিল, বা ব্রিটিশ আমল থেকে ছিল, কিন্তু এই ইউনিয়নে কোনো কাজকর্ম হতো না। সেই জন্যে গ্রামের লোকেরা তো তারা কোনো সরকারি সাহায্য সহযোগিতা সেবা সঠিকভাবে পেত না, সময় মতো পেত না, তাদের অভাব অভিযোগের কথা কোথাও বলতে পারতো না। সেখানে কোনো গ্রামের মধ্যে, তখন 68,000 গ্রাম ছিল, এখন প্রায় 80,000, সেই 68,000 গ্রামের মধ্যে কোনো লিডারশিপ, নেতৃত্ব ছিল না। সেই জন্য বলেন যে না, তাহলে আমি গ্রাম সরকার করব, গ্রামের মধ্যে একটা সরকার গঠন করব। গ্রাম সরকার করলেন। এবং আমার পরিষ্কার মনে আছে, গ্রাম সরকার করার পরে উনি আমাদের উপরই দায়িত্ব থাকতো প্রশাসনে। এবং একটা কথা বলি, এটা মানে কেউ অন্যভাবে নেবে বলে মনে করি না, এখনকার যে আমাদের প্রশাসন, তাদেরকে কিন্তু সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, দুঃখের বিষয়। আমরা গালাগালি করি তাদের সম্বন্ধে, কিন্তু তাদেরকে দায়িত্ব ঠিকমতো দেওয়া হচ্ছে না, এবং সে দায়িত্বটা তারা পালন করছে কিনা সেটা সুপারভাইজ করা হচ্ছে না। আমাদের সময় এটা ছিল, বলা হয়েছে যে জিয়াউর রহমান সাহেব বলে দিলেন যে প্রত্যেক গ্রামে গ্রামে গ্রাম সরকার হবে। এই ডিসি সাহেব আপনারা যান, গিয়ে এটা তো দরকার। আমরা করেছি এবং রিপোর্ট দিতে হয়েছে, সমানে রিপোর্ট। সেখানে গ্রাম সরকারের কাজ কী ছিল? ছোটোখাটো বাদ বিসম্বাদ যেগুলো হতো, ওখানেই ওই বিবাদ বিসম্বাদ যেগুলো সালিশ করে মিটাই দেওয়া হতো। তারপরে কি নিরক্ষরতা দূরীকরণ। তখন মাত্র ওই যে বললাম 35 বা 40% মতো ছিল, এখন যেটা মাশাআল্লাহ 73% হয়েছে। সেটা কিন্তু উনি বেশি জোর দিয়ে, এবং যেখানে জিয়াউর রহমান সাহেব ট্যুরে যেতেন, খুব বেশি ট্যুর করতেন উনি, আমাদের নিয়ে মাইলের পর মাইল হাঁটতেন তিনি, বিভিন্ন জেলাতে গিয়ে হাঁটতেন। তারপরে নিজে গাড়ি চালাতেন দরকার হলে পরে। আর
লোকে যে খাল কাটতেছে না কি নিরক্ষরতার যে সমস্ত আমরা ধরুন ওই স্কুল ছুটির পরে বেলা 5টার সময় বা 6টার সময় কোথাও সন্ধ্যার পরে একটা প্রাইমারি স্কুলের মধ্যে গ্রামের নিরক্ষর লোকদেরকে আমরা স্বাক্ষর করার জন্য উদ্যোগ নিয়েছি, মানে সরকার নিয়েছে। সেইটা উনি নিজে ঘুরে ঘুরে দেখতেন, প্রশ্ন জিজ্ঞেস করেন এটা কি বলেন তো, এটা সান্ধ্যকালীন একটি ব্যবস্থা বয়োজ্যেষ্ঠদের জন্য যারা নিরক্ষর ছিলেন। জি, আমি আবার আলোচনা নিয়ে ফিরবো, আরেকটি বিরতির সময় হলো। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে ছোট্ট একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে যে শিরোনামে, সেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান, গণতন্ত্রের প্রতীক। এম এ আজিজ, আপনার কাছে আসি এবং যেই জায়গাটায় মোফাজ্জল করিম ছেড়েছেন যে অনেক হাঁটতে পারতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেখানে আমরাও ইতিহাসে পড়েছি, অনেক যারা ইতিহাসের গবেষক তারা লিখেছেন তাদের বিভিন্ন লেখনীতে। সেখানে বলা হয়েছে যে উনি এত বেশি হাঁটতে পারতেন, যেখানে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান পৌঁছাতে পারতেন না সেখানে দেশের প্রেসিডেন্ট পৌঁছে যেতেন, এবং এটা জনসাধারণের মধ্যে অনেক বেশি সাড়া জাগিয়েছিল। তারা অনেক বেশি ভাবতে শুরু করেছিল দেশের প্রেসিডেন্ট আমাদের খোঁজ খবর রাখেন, আমাদের কাছে আসেন, তার জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল। এই জায়গাটা শুনতে চাই। কিন্তু ট্র্যাডিশনাল পলিটিশিয়ানের মতো আচরণ করেন নাই, একজন আর্মি সোলজারের মতোও করেন নাই। তিনি আসলে নিয়েছিলেন যে আসলে দেশ চালাইলে জনগণের জন্য, দেশের জন্য, জনগণের কাছে তিনি পৌঁছাতে চেয়েছেন। তিনি যেহেতু আর্মি অফিসার ছিলেন, বয়সও কিন্তু খুব বেশি ছিল না, তিনি ফিজিক্যালিও ফিট ছিলেন, হাঁটতেও পারতেন, তার ইচ্ছাও ছিল, দুটো মিলেই কিন্তু এটা সম্ভব হয়েছিল। আর বিশেষ করে খাল কাটার যখন প্রজেক্ট নেয় তখন কিন্তু প্রচুর হাঁটাহাঁটি করছেন উনি, প্রচুর। এবং উনি আসলে বলাই যায়, আমার মনে হয় কয়েক ঘন্টা ঘুমাইতেন জানি না, তার সাথে আমার দেখারও সৌভাগ্য হয়েছে। তিনি সারাক্ষণ আপনার কাজ করতেন এবং কুইক ডিসিশন নিতে পারতেন। এটা মনে হয়েছে যে উনি যা কিছু বললে কুইক ডিসিশন নিতে পারছেন। নইলে আপনি দেখেন 3.5 বছরে প্রতিটা সেক্টর, আমি যদি বলি প্রতিটা সেক্টর, এখন যেসব সেক্টরগুলি আমাদের জিডিপিতে অবদান রাখছে সবগুলো সেক্টর কিন্তু তার সময় শুরু হয়েছে, তার আগে না। কিন্তু খেয়াল করেন, 15ই আগস্টের আগে না, 75 সাল পর্যন্ত স্বাধীন হয়েছে আমরা 71 সালে, কিন্তু এ পর্যন্ত কিন্তু ভাঙা ঘরের ভিতরেই গেছে। কিন্তু ওনার সময়ে আপনি বলেন ফ্যামিলি প্ল্যানিং বলেন, খাল খনন বলেন, পররাষ্ট্রনীতির যে পরিবর্তন, একটা আলাদা সার্ক করা বলেন, ফারাক্কা চুক্তি বলেন, আনসার ভিডিপি থেকে শুরু করে যা কিছু করা হয়, প্রবাসী, এটা কিন্তু শুরু তার সময়ে। আর যে ব্র্যাক যে পৃথিবীর ভিতরে এখন বড় এনজিও, সরকারি পাশাপাশি বেসরকারি উদ্যোগটা ছিল প্রকট। এই জন্য হচ্ছে কি ওনার ইনোভেটিভ আইডিয়াটা ছিল মারাত্মক। এই জন্য সাধারণ বলাই যায়, বলা হতো যে সাধারণ মানুষ পলিটিশিয়ান তার চিন্তার সাথে কিন্তু তার চিন্তার গতির সাথে কেউ মিলাতে পারতো না। এবং তিনি বয়সে কিন্তু কম্পারেটিভলি তরুণী ছিল, তাকে মেজর জেনারেল হলেও আপনি অনেক বেশি বয়সী ভাবতে পারেন না, তরুণী ছিলেন, কিন্তু চিন্তা শক্তি মারাত্মক ছিল এবং তার বুদ্ধিও মারাত্মক ছিল। আপনি দেখেন না যে আওয়ামী লীগের একটা অংশ মোস্তাকের নেতৃত্বে আপনার বেরিয়ে এসে সব মন্ত্রী পরিষদ করলো, সব কিছু নিয়ন্ত্রণ করলো, তারপরে মেজর জেনারেল আরও কয়েকটা 3-4বার 3 তারিখে কু হলো ইত্যাদি ইত্যাদি। তিনি তো আসলে হাউস অ্যারেস্ট ছিলেন। আসলে কোন ফাঁক দিয়ে দেখেন, ঠিকই তিনি পপুলার বলে, সোলজারের ভিতরে পপুলার বলে তিনি কিন্তু ঠিকই কিন্তু লাইমলাইটে এসে গেলেন, তিনিই কিন্তু সরকারের দায়িত্ব নিলেন। আমরা ইতিহাসে এটাও শুনি যে প্রায় 24 কি 25টার মতো এরকম যে কু তাকে মোকাবিলা করে থাকতে হয়েছে, বা তিনি সেটা পেরেছেন। কু কারণ হচ্ছে দেশটা তখন এই 15ই আগস্টের পরে এত এলোমেলো হয়ে যায়। আর কর্নেল তাহের, তিনি তো লিফলেট সেনাবাহিনীর ভিতরে, সেনাবাহিনীর উপরে ভর করে বিপ্লব করতে চেষ্টা করেছে। সেনাবাহিনী কিন্তু ডিসিপ্লিন ফোর্স আর রাখে নাই। তখন কিন্তু যখন জিয়াউর রহমান দায়িত্ব নিল, আর্মি চিফ হলো, তখনই কিন্তু এই সেনাবাহিনীকে ডিসিপ্লিনে আনার জন্য যতগুলো কু হয়েছে, বলা হয় যে তাহেরকে ফাঁসি দিয়েছে তিনি, বলা হয় তিনি সরকারে ছিলেন, দায়িত্বে ছিলেন, ফাঁসি হয়েছে, আর্মি চিফ ছিলেন, ফাঁসি হয়েছে, অনেক এটা হয়েছে, কু চেষ্টা হয়েছে, ফাঁসি হয়েছে। এটা তো আইনসম্মতভাবে হয়েছে, কারণ আর্মিতে কোর্ট মার্শাল হয়। আর্মিতে উনার পক্ষেই সম্ভব হয়েছে আর্মিতে ডিসিপ্লিন রেস্টোর করা, ফিরে আনা।
এছাড়া তো কোনো রাস্তা ছিল না। ভারতে কিন্তু কোর্ট মার্শাল হলে সিভিল কোর্টে যাওয়া যায়। আমরা সবসময় দোষ করি, কিন্তু কোনো আইন করতে পারি নাই তো, যে সিভিল কোর্ট মার্শাল হলে তার বিরুদ্ধে সিভিল কোর্টে আপনার আপিল করতে পারবে। সে সুযোগ তো বাংলাদেশে কোনো পলিটিশিয়ান আইন করে নাই। তো আর্মিকে ডিসিপ্লিন রেস্টোর করতে এছাড়া তো কোনো উপায় ছিল না, কারণ আর্মির প্যারারেল একটা রক্ষী বাহিনী করা হয়েছিল, এবং তখন কিন্তু রক্ষী বাহিনী কিন্তু আর্মির বিকল্প তৈরি করা হয়েছিল। এই সিচুয়েশনে রক্ষী বাহিনী সম্পূর্ণ পলিটিক্যাল বাহিনী, লাইক র্যাব পলিটিক্যাল বাহিনী তৈরি করে, তারা শুধু কিলিংই করতো তারা। হ্যাঁ, জাসদের একজন যে বাদল সাহেব মারা গেছে, তিনি এই এই শেখ হাসিনার শেষ সংসদেও দাঁড়ায় বলছে আমাদের 30,000 কর্মী মেরে ফেলছে। আবার সেলিম সাহেব, শেখ সেলিম বলছে আমাদের 30,000 মেরে ফেলছে। 30,000 নেতাকর্মী মেরে ফেলছে একে অপরের, এবং আওয়ামী লীগের সিটিং এমপিও মেরে ফেলছে। কিন্তু এই যদি দেশের পরিস্থিতিটা কল্পনা করেন, আপনি হয়তো কম্পারেটিভলি তরুণ ছিলেন, অর্থাৎ আর্মির ভিতরে কোনো ডিসিপ্লিনই ছিল না, এবং জিয়াউর রহমানের পক্ষেই ছিল যে এই সেনাবাহিনীটা এখন আছে, সেনাবাহিনীটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে আছে, এবং ওই রক্ষী বাহিনীকে কিন্তু ফেলে দেন নাই। রক্ষী বাহিনী তো নেওয়ার কথা ছিল না, তিনি কিন্তু আত্মীকরণ করেছেন সেনাবাহিনীর মধ্যে। হ্যাঁ, নিয়ে অর্থাৎ সব জায়গায় অন্তর্ভুক্তিমূলক চিন্তাটা ওনার ভিতরে কাজ করছে, জাতিকে এক করার চিন্তাটা কাজ করছে। নাহলে রক্ষী বাহিনীকে তো নেওয়ার কথা না, সেনাবাহিনীর প্যারারেল বাহিনী তৈরি করছে, তাকে রক্ষী বাহিনীতে কেমন নেই। এখনও রক্ষী বাহিনীর থেকে আসা মেজর জেনারেল বেঁচে আছে, তো এখন আছে, আমি নাম জানি, বলবো না, জানি তো। তো এই জন্যই বলছি যে উনি যতটা দেখা যায়, আমি কিন্তু বরাবরই বলছি যে জিয়াউর রহমান যে তখন যে রিভোল্ট হয়েছে বা বিদ্রোহ হওয়ার চেষ্টা হয়েছে আর্মিতে, তখন ওই রাজনৈতিক সিচুয়েশানে যেখানে কু পাল্টা কু, তখন আমি বাংলাদেশ অবজারভারে, হ্যাঁ, আপনার দুপুরে একটা নিউজ হয়, রাত্রিবেলায় 3টে প্লেট ভেঙে, আগে তো প্লেট সিস্টেম ছিল, কম্পিউটারে কম্পোজ হতো না, প্লেট ভেঙে ভেঙে 4টে 5টা পর্যন্ত প্লেট ভেঙে একদিনে 3-4 বার পত্রিকার চেহারা পাল্টাতে হতো। তো ওই সময়ে এই কোর্ট মার্শাল করা ছাড়া তো কোনো রাস্তা ছিল না খোলা, এবং কু হয়েছে, তিনি কোর্ট মার্শালে ছেড়ে দিয়েছে। কোর্ট মার্শালে যে কথাগুলো বলছেন সেগুলো আসলে আইনি বৈধতা ছিল, সেটাই আপনি বললেন। আমি একটু শেষ করি। ধরেন কর্নেল তাহেরের বিষয়টা খুব আলোচনা হয়। কর্নেল তাহেরকে জিয়াউর রহমান ফাঁসি দিয়েছে। জিয়াউর রহমান তো কোর্ট মার্শালে ছিল না। জিয়াউর রহমান কোর্ট মার্শালে সে আর্মির ভিতরে ইনডিসিপ্লিন তৈরি করেছে, সেনাবাহিনীর ভিতরে লিফলেট বিতরণ করেছে, বিপ্লবের ডাক দিয়েছে, সেখানে তিনি সংগঠন করেছে। তো সুতরাং তাতে কোর্ট মার্শালে যা শাস্তি হবার তাই হয়েছে। একটা জিয়াউর রহমান কি করার আছে বলেন? জি, আমাদের সবটা তো আসলে ইতিহাস পড়ে বা আপনাদের কাছ থেকে শুনেই জানতে হয়। যে আমি সামরিক বাহিনী এবং থেকে ক্যান্টনমেন্ট থেকে একটু দেশের সাধারণ মানুষের মধ্যে আসতে চাই। বাংলাদেশে স্বাধীনতার পরে যদি সাধারণ মানুষকে সংগঠিত করে, এবং সাধারণ মানুষ হচ্ছে কি সেই শতকরা 80-90 জন মানুষ যারা খেটে খাওয়া মানুষ বা গ্রামে গঞ্জে আছে, তাদের একত্র করেছিলেন তিনি। নাম্বার 1, কিভাবে? বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তিনি বলেছিলেন যে বাঙালি দেশের লোক, তারা কর্মক্ষম, তাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে, তারা কাজ করতে চায়, তাদের কাজে লাগাতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, নারী স্বাধীনতা, এটা ভুলে গেলে চলবে না। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের মতো নারীরা বাংলাদেশে অনেক দূর এগিয়ে গেছেন, এরোপ্লেন চালানো থেকে শুরু করে সেনাবাহিনীর জেনারেল পর্যন্ত হচ্ছেন, কি নয়। সেই নারীদেরকে কিন্তু প্রথমে লাইমলাইটে চুনালোকে আলোক সজ্জার মধ্যে নিয়ে আসলেন কে? জেনারেল জিয়াউর রহমান। আচ্ছা, আর একটা সাধারণ নারী কর্মী যারা ঘরে বসে থাকতো, কোনো কাজকর্ম ছিল না, তাদেরকে নিয়ে এসে গার্মেন্টে ঢুকালেন, প্রশিক্ষণের ব্যবস্থা সাউথ কোরিয়া থেকে আনলেন, প্রশিক্ষণ দিয়ে আনলেন, এনে করলেন। এগুলা মনে রাখতো। একটা কথা উনি প্রায় বক্তৃতার মধ্যে, কারণ তার সভাগুলোতে ডিসি হিসাবে আমাকে অ্যাটেন্ড করতে হতো, বৃহত্তর ঢাকা জেলার মধ্যে যেতাম, গ্রামে গঞ্জে গিয়ে একটা কথা প্রায়ই কোরআন শরীফের একটা আয়াত তিনি নিজে উড়াতেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা, এর কোরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজের অবস্থা নিজে পরিবর্তন করে। তার বক্তৃতার মধ্যে তিনি এইগুলো কথা বলতেন এবং এটা উনি বিশ্বাস করতেন। আচ্ছা, নারী স্বাধীনতার কথা বললাম,
লোকজনকে কাজে লাগানোর কথা বললাম। আর আরেকটা জিনিস, আজকে যে আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের একটা প্রধান অবলম্বন বৈদেশিক মুদ্রা উপার্জনের এবং আমাদের অর্থনীতির, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু তার সময় শুরু হয়। আপনার আমাদের এক সহকর্মী ছিলেন নুরুল কাদের খান মরহুম, তিনি এই যদি বলা যায় এই সেক্টরেও তিনি হচ্ছেন পথিকৃৎ বা তিনি এই যাত্রাটা শুরু করেছিলেন। জি, আজকে মোটামুটি আলোচনা শেষ করতে হবে। আমি শেষ করে ফেলি এটা বলে যে মুসলিম উম্মাতে কিন্তু তার একটা সুনাম ছিল। এর আগে আমরা দেখি নাই যে বাংলাদেশের কোনো নেতাকে মুসলিম বিশ্বে এত ইজ্জত দিয়েছে। কারণ যখন ইরাক যুদ্ধ হয় তখন আর কোনো মুসলমান নেতা এগিয়ে আসেন নাই মিল করে। জিয়াউর রহমান সাহেব নিজে গিয়ে তারপর এদের মিলন করে। ইসলামী রাষ্ট্রগুলোর সাথেও একটা সুসম্পর্ক বাংলাদেশে গড়ে তোলবার ক্ষেত্রে তার অনন্য ভূমিকা রয়েছে। মুসলিম উম্মার নেতা হিসাবে তিনি ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এই জন্যে যে আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য যে মাত্র 3 বছর 3.5 বছরের মতো তাকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। নিশ্চয়ই আবারও হয়তো আমরা তাকে নিয়ে কথা রুহের মাগফিরাত কামনা করি, সুযোগ পাবো বা আমরা বসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দেন এই কামনা করে। এম এ আজিজ, আপনাকে অল্প একটুই শুনতে পাবো, সেটা শুনে শেষ করতে হবে আজকে। যে সুনামের কথা বলছিলেন মোফাজ্জল করিম, সেই জায়গায় তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরেকটি সুনাম অনেকেই করে থাকেন বা আপনারা যা আলোচক আপনারা বিভিন্ন সময় বলেন যে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দুর্নীতি যে বিভিন্ন সময় আসে দুর্নীতি থেকে তিনি অনেক দূরে ছিলেন। এটা ঠিক, বাংলাদেশে এইটা খুবই অভাব যে রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সৎ। এটা কিন্তু আমাদের দেশের দুর্ভিক্ষ, যাই বলেন। শুরুর থেকে আপনি দেখেন শেখ মুজিবেরও কিন্তু দুর্নীতির দায়ে কারাদণ্ড হয়েছিল। আপনি দেখেন হোসেন মোহাম্মদ এরশাদের তো বহুত কথা কাহিনী শুনি, তিনি দুর্নীতি করতেনও, দুর্নীতি আবার উপহারও দিতেন। হ্যাঁ, এখন তো হাসিনার পরিবার তো সব দুর্নীতিগ্রস্ত আপনি দেখেন। তো সুতরাং দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে যারা সরকার পরিচালনা করবেন, হ্যাঁ, তাদের তো দুর্নীতি। আপনি ধরেন প্রশাসনে, প্রশাসনে ছিলেন, প্রশাসনে ধরেন আপনি যদি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত একটা মিনিস্ট্রি আর বিভাগগুলোর যদি এমডি, চেয়ারম্যান বা ডাইরেক্টর যদি ঘুষ না খান, দুর্নীতি না করেন, তাহলে কি সেই জায়গায় দুর্নীতি সম্ভব না। যেখানে দুর্নীতি আছেন মনে করবেন যে তার টপের উপরের লোকের কনাইভেন্স আছে। সুতরাং দুর্নীতিটা আমাদের কিন্তু একদম মরণবেদী হয়ে গেছে। নিঃসন্দেহে কথা হয়তো অসমাপ্তই থেকে যায়, কারণ এরকম একজন মানুষকে নিয়ে কথা বলার জন্য অনেক বেশি বড় একটি ক্যানভাস দরকার, কিন্তু আজকে আমরা সেই সুযোগ আর পাচ্ছি না। আজকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোফাজ্জল করিম আপনাকে এবং এম এ আজিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিঃসন্দেহে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবারও ফিরে আসব আপনার মতের আয়োজনে। সেই পর্যন্ত চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।